হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ। অলরেডি এর উপর আমরা 3টে ক্লাস করে ফেলেছি, যেখানে আমাদের 10 নম্বর পর্যন্ত কোসেদেখি-8 এর সমাধান হয়ে গেছিল। আজকের ক্লাসে অর্থাৎ 4 নম্বর ক্লাসে আমরা 11, 12, 13, 14 এই 4টি সমস্যার সমাধান দেখে নেব। যদি তোমরা এর আগের ক্লাস ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই একবার দেখে নিও, কারণ পড়াশোনা একটা ধারাবাহিক জিনিস। যদি তোমরা মাঝখান থেকে দেখো, ধারাবাহিকতা নষ্ট হয় এবং বুঝতে অসুবিধা হয়। এবং আজকের ক্লাসটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে দেখবে, তবেই সবথেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। 11 নম্বর প্রশ্নটা আমি পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতেও দিয়ে দিচ্ছি, তোমরা সামনে বইটা রাখো, বুঝতে সুবিধা হবে। 11 নম্বর প্রশ্নে কি আছে দেখো, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। কি অঙ্কটা আছে? অঙ্কটা আছে এরকম যে একটা এরকম লম্ববৃত্তাকৃতির ট্যাঙ্ক আছে, সেখান থেকে একটা পাইপ লাগানো আছে, যে পাইপটা দিয়ে কি হয়, জলটা বেরিয়ে যায়। কেমন ভাবে সবগুলো মাপ আছে দেখো, আছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট ট্যাঙ্ক, মানে এইটার উচ্চতা দিয়ে দিয়েছে 9 মিটার। আর কি দিয়েছে লক্ষ্য করো, যে পাইপটা দিয়ে জলটা বেরিয়ে যায়, সেই পাইপটা 6 সেমি ব্যাসের একটি পাইপ। এই পাইপটার ব্যাস হচ্ছে 6 সেমি, এতটা ব্যাসের পাইপ। আচ্ছা, কেমন? মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়। এখান থেকে একটু বোঝো, একটা পাইপ, তার মধ্যে জলের বেগ দিয়ে দিয়েছে, তার মানে 1 মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়। তার মানে 1 মিনিটে জলটা 225 মিটার দূরে চলে যায়। বেগের অর্থ তাই যে কোনো জিনিসের বেগ মানে কি, সেটা যত সময় বেগ বলবে তত সময় কত দূর যায়। তাহলে মিনিটে 225 মিটার যায়, মানে 1 মিনিটে জলটা 225 মিটার সরে যায়। তাহলে আমরা যদি ভাবি যে 1 মিনিট ধরে ঘটনাটা ঘটতে দিলে এই ট্যাঙ্কের জল কত দূর চলে আসবে, যত দূর চলে আসবে সেটা হবে 225 মিটার। এটা কি পরিষ্কার? এবং এই ঘটনাটা হতে লাগবে 1 মিনিট। 1 মিনিটে এই ট্যাঙ্কের জল 225 মিটার দূর অব্দি চলে আসবে। অর্থাৎ 1 মিনিটে এই ট্যাঙ্ক থেকে কতটা জল বেরোবে? ততটাই জল বেরোবে যতটাই 225 মিটার লম্বা এবং 6 সেমি ব্যাসযুক্ত পাইপের মধ্যে ধরে, ততটাই জল বেরিয়ে যাবে ট্যাঙ্ক থেকে। এখন বলছি এই ট্যাঙ্কের সম্পূর্ণ জল খালি হতে 36 মিনিট সময় লাগে। তাহলে আমরা যদি এই পাইপ দিয়ে 36 মিনিটে কতটা জল বেরোয় বার করে নিতে পারি, নিশ্চয়ই সেই জলটা ট্যাঙ্কেরই জল ছিল এবং ট্যাঙ্ক খালি হয়েছে, মানে ওটা ট্যাঙ্কের সঙ্গে, ট্যাঙ্কের আয়তনের সঙ্গে সমান। এবং ট্যাঙ্কের দেখো উচ্চতা দেওয়া ছিল, কিন্তু ব্যাসটা বা ব্যাসার্ধটা দেওয়া ছিল না, এবং এখানে ব্যাসটা জানতে চাইছে। তো আমরা ব্যাসার্ধটা ধরে নেব যে ট্যাঙ্কের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। তাহলে আমরা এখান থেকে সমাধান করে উত্তর করার চেষ্টা করব। দেখো আমরা কি করছি, ভাষাটা প্রথম অঙ্কের জন্য সম্পূর্ণ লিখছি। তোমরা কিন্তু এর পরের অঙ্ক থেকে আমরা ভাষা লিখবো না, নিজের মতো করে লিখে নিতে পারবে আশা করি। তো দেখো, সবার প্রথমে আমরা ট্যাঙ্কের কাজটা করে নিই। তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ তো দেওয়া ছিল না, তাহলে এটা আর মিটার ধরলাম। আর দেখো উচ্চতাটা দেখো এইচ সমান দেওয়া ছিল 9 মিটার। তো এটা দেওয়া ছিল বলে আমরা ধরিটা লিখবো না। তো দেখো ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেল। তাহলে আমরা ট্যাঙ্কটির আয়তন বার করে নিই, মানে ট্যাঙ্কটিতে কত জল ছিল। অর্থাৎ ট্যাঙ্কটির আয়তন হচ্ছে, আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। সমাধান করলে দেখো পাইটা রেখে দিচ্ছি, আরটা হচ্ছে আমাদের আরই থাকবে, এইচটা হচ্ছে 9 ঘন মিটার। এই জায়গায় আমরা ট্যাঙ্কটিকে ছেড়ে দিচ্ছি। এবার চলে এসো পাইপটার কি গল্প আছে, 1 মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়। তার মানে আমরা এই কথাটাই বলবো যে পাইপটির জলের 1 মিনিটে ব্যাসার্ধ আর ইকুয়াল টু, আর দৈর্ঘ্য করে দিই, পাইপের তো আর উচ্চতা হয় না, দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যটাকে এইচ বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইচ ইকুয়াল টু, দেখো পাইপটির ব্যাস দিয়ে দিয়েছিল হচ্ছে 6 মিটার, 6 সেমি, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস এরকম বলেছিল। তাহলে ব্যাসটা যদি 6 সেমি হয়, তাহলে আমরা ব্যাসার্ধটা কত হবে, 6/2 মানে 3
সেমি। আর দেখো অঙ্কটা করছে আমার মিটারে, তাহলে এটাকে মিটারে নিয়ে যাব। তো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তার মানে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 3/100 মিটার। এই অবস্থায় এটা রাখলাম। আর দেখো দৈর্ঘ্যটা দেওয়া ছিল, পাইপটা হচ্ছে 225 মিটার যায়, তার মানে আমরা পাইপটাকে দৈর্ঘ্য ধরে নেবো, জলটা যে পাইপের যে জলটা আছে তার দৈর্ঘ্য ধরে নেবো 225 মিটার। এবার আমরা এই পাইপের আয়তন নির্ণয় করব। পাইপের আয়তন কি হবে? পাই আর স্কয়ার এইচ, কারণ পাইপটাও হচ্ছে তোমার একটা লম্ববৃত্তাকার চোঙের মতো, এত ঘন মিটার। তো দেখো কিভাবে করছি, পাইটা পাই রাখছি, আর স্কয়ারের জায়গায় আমরা বসাবো 3/100 এইটার স্কয়ার, আর এইচ এর জায়গায় লিখবো 225 ঘন মিটার। এবার প্রশ্ন হচ্ছে এই পাইপটা দিয়ে এই যে আয়তনের জলটাও নির্ণয় করলাম, এই আয়তনটা কতক্ষণে হয়? 1 মিনিটে হয়। কিন্তু ওই ট্যাঙ্কটি খালি হতে লাগে 36 মিনিট। তাহলে 36 মিনিটে কতটি জল বেরোয়? তাহলে 36 মিনিটে জলের পরিমাণ, তো 36 মিনিটে অপসারিত জলের পরিমাণ কি হবে? তো যেটা হবে কি, 1 মিনিটে যা হবে 36 মিনিটে তার 36 গুণ হবে, ইকুয়াল হবে পাই 3/100 স্কয়ার ইন্টু 225 ইন্টু 36 ঘন মিটার। এবার দেখো আমরা বলছি এই পাইপ দিয়ে 36 মিনিটে যা জল বেরোলো সেটা হচ্ছে এই পাইপের ট্যাঙ্কের যে আয়তন ছিল তার সঙ্গে সমান। তাহলে আমরা একটা শর্ত প্রয়োগ করে দিই। শর্তানুসারে দেখো এই জিনিসটা যেটা আমাদের ট্যাঙ্কের আয়তন বেরিয়েছিল, যে পাই আর স্কয়ার ইন্টু 9 ইকুয়াল এইটা, অর্থাৎ পাই ইন্টু 3/100 স্কয়ার ইন্টু 225 ইন্টু 36। তো আমরা এইটাকে দেখো কিভাবে সমাধান করছি, দুদিক থেকে পাই কেটে দিলাম। তাহলে যেটা পড়ে থাকলো, আমাদের তো আর এর মান নির্ণয় করতে হবে, তো 8টা স্কয়ারটা রেখে দিলাম, 9টা ওদিকে নিয়ে যাচ্ছি, এবং এটাকে দেখো কিভাবে লিখছি, এটা 3 স্কয়ার মানে 2 3 225, এখানে 36, আর এই 100 গুলো নিচে, ওকে, আর এই 9টা এখান থেকে দেখো নিচে এলো। তো এটা আমরা কাটাকুটি করছি কিভাবে, দেখো 3 3 9 কেটে গেল। আচ্ছা, তো আমরা 36 আছে 100 আছে, এটা কাটাকুটি করছি। দেখো আমাদের কি সম্পূর্ণ কাটাকুটি করার প্রয়োজন নেই, দেখো এই জায়গা থেকে আমরা সমাধান করতে পারি। সো আর ইকুয়াল টু হচ্ছে, দেখো এটার তো বর্গমূল, তো নিচে দুটো 100 জায়গায় হয়ে যাবে একটা 100, উপরে দেখো 225 হচ্ছে আমাদের 15 স্কয়ার, আর 36 হচ্ছে 6 স্কয়ার। তাহলে আমরা দেখো 15 আর 6 এটা গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। সো আমরা পাচ্ছি আর ইকুয়াল টু 6 15 90/100, তার মানে আমরা এই পাশে করে দেখাচ্ছি। সো আর ইকুয়াল টু দেখো হচ্ছে 9/10, আর তার মানে হচ্ছে আমাদের আর ইকুয়াল টু 0.9, এবং এটা দেখাচ্ছে মিটারের উত্তর বেরোলো 0.9 মিটার। এখন এখানে জানতে চাইছে যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ট্যাঙ্কটির ব্যাস মানে কি হবে? অর্থাৎ ব্যাস মানে 2 টাইমস আর হবে, অর্থাৎ 0.9 গুণিতক 2 মানে হচ্ছে 1.8 মিটার। এখন দেখো এটা যদি আমরা সেন্টিমিটারের উত্তর দিই, এখানে কি চেয়েছে, এখানে দেখো ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তো আমরা এটাও রাখতে পারি বা সেন্টিমিটার করতে পারি। এটাকে যদি সেন্টিমিটার করি, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, অর্থাৎ 100 দিয়ে গুণ হবে, 100 দিয়ে গুণ করলে হবে যাবে একটা দশমিক আছে, তাহলে 180 সেমি। তো আমরা ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 180 সেমি লাস্ট লাইনে অ্যান্সার লিখবো। চলো দেখে নেই 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কে আছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা। গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখি। তো দেখো একটা কাঠের গুঁড়িকে দেখতে কেমন হয়? কাঠের গুঁড়িকে দেখতে হয় একটা লম্ববৃত্তাকার চোঙের মতো। তো এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে? যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এর বক্রতলের ক্ষেত্রফল, তার মানে বক্রতল মানে যেটা পাশে থাকে, অর্থাৎ পার্শ্বতল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং ওজন নিয়ে একটা ব্যাপার দেওয়া আছে। তো আমরা গুঁড়ির অঙ্ক করছি, মানে লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক করছি, তার মানে তার ব্যাসার্ধ আর উচ্চতাটা আমাদেরকে ধরে নিতে হবে। তো আমরা লিখবো, মনে করি, ভাষাটা তোমরা কিন্তু নিজে থেকে লেখার চেষ্টা করবে। ব্যাসার্ধ সমান আর, আর উচ্চতা সমান এইচ, এবং এককগুলো লক্ষ্য করো, এখান থেকে আমরা দেখে নেব। দেখো অঙ্কটা আছে বর্গ ডেসিমিটার, তাহলে আমরাও কি করব, ডেসিমিটারই নেব, আর ডেসিমিটার ও এইচ ডেসিমিটার। এবার দেখো কি দেওয়া ছিল, যে এই কাঠের গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল 440, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি করি, বক্রতলের ক্ষেত্রফল আছে 440। তো আমরা বক্রতল বলতে কাঠের গুঁড়ির মানে হচ্ছে পার্শ্বতল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের জানা আছে, সেটা হচ্ছে 2 পাই আর এইচ
সমান 440। এবার দেখো এখান থেকে আমরা একটু সমাধান করে নিই। সমাধান হিসাবে আমরা আচ্ছা এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন বলে রেখে দিচ্ছি। এবার চলে আসছে দেখো 2 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট আছে দেখো 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা দেওয়া আছে এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। আচ্ছা আগে এই জিনিসটা একটু দেখে নাও তো, 9.24 এটা হচ্ছে কার গুঁড়ির ওজন। তো আমরা একটু ভাষাটা লিখি যে গুঁড়ির ওজন সমান 9.24 কুইন্টাল। 9.24 কুইন্টাল মানে হচ্ছে এটাকে আমরা কেজিতে নিয়ে চলে যাই, কিরকম হবে দেখো 9.24 কুইন্টাল মানে হচ্ছে 9.24 ইন্টু 100 কেজি। আমরা কুইন্টালকে যদি 1 কুইন্টাল সমান 100 কেজি, তো 100 দিয়ে গুণ করলে আমরা এটা কেজি পেয়ে যাবো। সো এটা দেখো 100 দিয়ে গুণ করলে জিনিসটা দেখতে খুব সুন্দর হচ্ছে 924 কেজি। এবার আমরা কি করব, এইটা দেখো মোট ওজন, কিন্তু 1 ঘন ডেসিমিটারের ওজন দিয়ে দিয়েছে 1.5 কিগ্রা। তার মানে আমরা যদি একটা ঐকিক নিয়ম করি যে 1.5 কিগ্রা ওজন যুক্ত গুঁড়ির আয়তন কত হবে 1 ঘন ডেসিমিটার। এটাই তো বলা ছিল যে 1 ঘন ডেসিমিটার গুঁড়ির ওজন এত কিগ্রা, তো ওটা আমরা ঘুরিয়ে লিখলাম। তাহলে আমাদের 1 কিগ্রা ওজন যুক্ত গুঁড়ির আয়তন কত হবে 1/1.5 ঘন ডেসিমিটার। আর আমাদের গুঁড়ির ওজন ছিল এখন 924 কিগ্রা, ওজন যুক্ত গুঁড়ির আয়তন হবে 924/1.5 ঘন ডেসিমিটার। এখন তোমরা দেখো এটা এইভাবেও করতে পারতে, ওই D = m/v একটা সূত্র ছিল যে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব হয়। তো আমরা এটাকে ঘনত্ব ভেবে, আর ওটা তো ভর দেওয়া ছিল, তো সেই হিসেবে আমরা আয়তন নির্ণয় করতে পারতাম। তো এইভাবে করলাম, এটা হলো আয়তন। এবার এই আয়তনটা তাহলে এটা তো কাঠের গুঁড়ি ওর, তার মানে আমরা এটাই বলতে পারি যে এই যে আয়তন কথাটা বলা হয়েছে, আয়তন মানে এটা আসলে πr²h এর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 924/1.5। এইটাকে আমরা বলছি 2 নম্বর ইকুয়েশন। দেখো এইটা 1 নম্বর, এটা 2 নম্বর। এরকম এর আগের দিনের ক্লাসে আমরা একটা এরকম অঙ্ক করেছিলাম যেখানে ঠিক এরকম একটা 1 নম্বর, এরকম একটা 2 নম্বর ছিল। তো এখান থেকে সমাধান করার জন্য আমরা কি করেছিলাম, দেখো 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করেছিলাম। তো 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করা মানে আমরা 2 নম্বর ইকুয়েশনের বাঁ দিকের পার্টটা উপরে লিখলাম, এই 1 নম্বরের বাঁ দিকের পার্টটা নিচে লিখলাম, আবার 2 নম্বরের এই পার্টটা উপরে লিখলাম, আর ওই পার্টটা নিচে লিখলাম। ক্লিয়ার? এবার আমরা যেটা করছি, এটাকে কাটাকুটি করতে হবে। এটা কেটে যাচ্ছে, এইচ কেটে যাচ্ছে, আর দিয়ে স্কোয়ারটা কেটে যাচ্ছে। সো একটা আর থাকছে, সো এখানে পড়ে থাকছে দেখো r/2, আর এখানে থাকছে দেখো এই রকম 924/1.5 ইন্টু 440, আর এই পয়েন্টটা তোলার জন্য উপরে একটা 10, এই শূন্যটা কেটে দিলাম। তো দেখো আমরা এটা কাটাকুটি করি, দেখো আমরা যদি 11 দিয়ে কাটাকুটি করি, 11 4 11 8 11 88, তার মানে 4 4 11 44, 4 দিয়ে কাটলে দেখো 4 2 8, 4 × 4 21, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে কাটলে 3 5 15। তো আমাদের যে এটা 8টা বেরোলো, দেখো এখান থেকে সমাধান করে এই দুইটা ওদিকে পাঠিয়ে দিলে 7 2 14/5, এইটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। কিন্তু এরা জানতে চাইছে যে ওই কাঠের গুঁড়িটার ব্যাসের দৈর্ঘ্য। তো ব্যাস, এটা তো ব্যাসার্ধ বেরিয়েছে, তাহলে ব্যাস কি করে পাবো, ব্যাস পাবো এইভাবে। অতএব ব্যাস সমান 2 × r, 2 × r মানে এটা আমাদের বেরিয়েছিল 14/5, তার মানে হচ্ছে 14/5 ইন্টু 2, তার মানে হচ্ছে 28/5। তো দেখো আমরা পেয়ে গেলাম যে এত, এটা হবে আমাদের ডেসিমিটার। এবার এর সঙ্গে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের এর উচ্চতা কি করে পাবো, উচ্চতা পাবো দেখো এই ইকুয়েশনে আমরা আগের ভ্যালু বসিয়ে দিই। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি আমরা এটা 2π, আর এর ভ্যালু বসাচ্ছি হচ্ছে এইটা 14/5, আর h = 440। দেখো সমাধান করছি কিভাবে, আমরা h টা রেখে দিচ্ছি, এদিকে 440 রেখে দিলাম। দেখো 5টা উপরে চলে গেল, 2টা নিচে, পাই এর মানে 22টা নিচে, 7টা উপরে, আর 14টা নিচে। সমাধান করলে দেখো 7 2 14, আচ্ছা 2, এটা হচ্ছে 220, 2 1 1 0, আচ্ছা 11 দিয়ে করলে 11 2 22, 1 0 2 5, তার মানে হচ্ছে দেখো 25, h সমান 25, এটাও হবে ডেসিমিটার।
তো দেখো অঙ্কের যে ভ্যালুগুলো দেওয়া ছিল প্রত্যেকটাই দেখো আমরা ডেসিমিটারে ধরেছিলাম এবং ডেসিমিটারে উত্তর বেরিয়েছে। একটা বেরিয়েছে 25 ডেসিমিটার, একটা বেরিয়েছে 28/5 ডেসিমিটার। তো 28/5 ডেসিমিটারটা আমরা চাইলে এটাকে একটু ওই পয়েন্টে কনভার্ট করে দিতে পারি। 5 5 25, 3 5 6 30 এত ডেসিমিটার। তো দেখো দুটো উত্তর, একটা হচ্ছে 5.6 ডেসিমিটার আর একটা 25 ডেসিমিটার। এবারে দেখো 13 নম্বর সমস্যা। 13 নম্বর সমস্যায় আছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসের দৈর্ঘ্য 30 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলের আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তো দেখো একটা পাইপের কথা বলেছে, কিন্তু পাইপটা কেমন? পাইপটার দুই মুখ খোলা। কিরকম ভাবে পাইপটা আছে? যার অন্তর্ব্যাস আর বহির্ব্যাস দেওয়া আছে। তার মানে পাইপটা হচ্ছে আমাদের এই রকম পাইপ, যার এই মাঝখানটা ফাঁকা এবং এইখান থেকে এই ব্যাসটা দেওয়া আছে আর এই পুরো ব্যাসটা দেওয়া আছে। তো আমাদেরকে বলছে যে এই পাইপটার ক্ষেত্রে আলকাতরার প্রলেপ দিতে হবে। আচ্ছা, পাইপে আলকাতরার প্রলেপ কোথায় দেওয়া হয়? পাইপে আলকাতরার প্রলেপ দেওয়া হয়, লক্ষ্য করো, পাইপ এটা যদি পাইপ হয় তাহলে এই পাশে দেওয়া হবে, এই পাশে দেওয়া হবে, এই পাশে দেওয়া হবে। আবার সঙ্গে যেহেতু পাইপটার ভিতরেও একটা ফাঁকা আছে তাহলে ভিতরটাতেও প্রলেপ দেওয়া হবে। তাহলে আমরা কি করব, এইটাকে ভাববো যেন দুটো লম্ববৃত্তাকার চোঙ। একটা হচ্ছে এই বড় ব্যাস যুক্তটা যার বাইরেটা প্রলেপ দেওয়া হবে, আর একটা হচ্ছে এই ছোট ব্যাস যুক্তটা যার ভিতরটা প্রলেপ দেওয়া হবে। তো আমরা এটাকে দুটো পাইপের মতো ভেবে যদি করি তাহলে কিন্তু অঙ্কটা সহজে করে ফেলবো। তো দেখো আরেকটা জিনিস আমাদের নজর করতে হবে, এই উপরটা। দেখো উপরের এই অংশটাকে ঠিক কেমন দেখতে? এই অংশটা দেখতে হচ্ছে, দেখো যদি আমরা সামনে থেকে দেখি, এইটা হচ্ছে মনে করো ছোট ব্যাস আর তার বাইরে এরকম বড় ব্যাস, এরকম ভাবে পাইপটা আছে। তাহলে আলকাতরাটা কোথায় দেবো? দেখো এই জায়গাটা ফাঁকা, আলকাতরাটা দেবো কিন্তু এই জায়গায় আমরা আলকাতরাটা দেবো। আশা করি বুঝতে পারছো। তাহলে এই জায়গায় কি করবো, আলকাতরা দেওয়ার জায়গাটা কি করে নির্ণয় করবো? এই বড়টা থেকে এই ছোটটাকে বাদ দিয়ে দেবো। ঠিক একই রকম ভাবে নিচেও হবে। আর এইটা তো বাইরেরটা পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভিতরটাও পার্শ্বতলের ক্ষেত্রফল করলে হবে। তো দেখো আমরা কিভাবে করছি, আমরা এগুলোকে ধরে নিচ্ছি যে প্রথমে ওই বহিঃব্যাসার্ধের উপর অঙ্কটা করা যায়। তাহলে আমরা করছি 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে প্রথমে করছি যে পাইপটির বাইরের দিকের দেখো ব্যাসটা দেওয়া ছিল, একটু লক্ষ্য করো, ওখানে দেওয়া ছিল হচ্ছে 30 সেমি। ব্যাসটা দেওয়া ছিল 30 সেমি। আচ্ছা, বাইরের দিকের ব্যাস যদি 30 সেমি হয় তাহলে আমাদের ব্যাসার্ধ দরকার, কারণ অঙ্ক করে সমস্ত ফর্মুলা ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধকে আমরা কি বলি? এটা বাইরের দিকে, তো এটাকে আমরা আর যখন দুটোর থাকে তো সেক্ষেত্রে আমরা কি বলে দিই, R1 বলে দিই বাইরেরটাকে। তাহলে R1টা হয়ে গেল দেখো 30/2 মানে 15 সেমি। এটা হলো বাইরেরটা। এবার একই রকম এইটা দিকে আমরা ভিতরেরটা করব। তাহলে পাইপটির ভিতরের দিকে দেখো ব্যাসটা ওখানে দেওয়া ছিল, 26 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ এটাকে R2 বলি। R2 হচ্ছে 26/2 মানে 13 সেমি। এবার আমরা নির্ণয় করতে চাইছি এই পাইপটার সমগ্রতলের ক্ষেত্রফল। তো দেখো আমরা চাইছি পাইপটির সমগ্রতলের ক্ষেত্রফল, কারণ আলকাতরা হচ্ছে সমগ্রতলেই লাগানো হয়। তো পাইপটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? দেখো একটা করে তল, প্রথমে বাইরের তলটার কথা ভাবি। বাইরের তলটা হচ্ছে এইটা দিয়ে তার ক্ষেত্রফল হবে 2πr1h। এটা আমাদের বোঝা যাচ্ছে। এইচটা আমাদের লিখে নেওয়া উচিত, কারণ এইচটা লেখা আছে, দেখো এখানে দেওয়া ছিল যে পাইপটির দৈর্ঘ্য হচ্ছে 14.7 মিটার। তাহলে আমরা এখানে একটা কাজ করি যে দৈর্ঘ্য, এটা ভিতরের হোক বাইরের হোক দৈর্ঘ্য একই হবে। দৈর্ঘ্যকে আমরা এইচ বলি, এইচ ইকুয়াল টু 14.7 মিটার। আচ্ছা, যেহেতু সবগুলো আমরা সেমিতে নিয়েছি এবং খরচটাও দিয়েছে, দেখো প্রতি বর্গ ডেসিমিটারে খরচ দিয়েছে। আচ্ছা, এটাও একটা পয়েন্ট নোট করার মতো বিষয়, খরচটা প্রতি বর্গ ডেসিমিটারে দিয়েছে। তাহলে আমরা সব ডেসিমিটারে করে নিই। তাহলে 15 সেমি সমান মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 1.5 ডেসিমিটার। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে তাহলে 1.3
ডেসিমিটার, আর এই মিটারটাকে ডেসিমিটার করলে হচ্ছে দেখো 147 ডেসিমিটার। তো এবার আমরা এখান থেকে পাইপটি সমপ্রতলের ক্ষেত্রফল মনে করো বাইরের পাইপটা করলাম, তাহলে 2 পাই r1 ইন্টু এইচ। তারপরে মনে করো ভিতরের পাইপটা করলাম, তাহলে 2 পাই r2 ইন্টু এইচ। এরপর মনে করো আমরা পাইপের উপরের দিকটার কথা ভাবছি, তো পাইপের উপরের দিকটা কি করে হবে? উপরের দিকটা হবে এই পুরো ক্ষেত্রফলটা থেকে, এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই এই জায়গাটা যেটা আমি আগে মার্ক করেছিলাম সেটা পাওয়া যাবে। তাহলে দেখো উপরের দিকেরটা করে দেখাচ্ছি, এটা আমরা একটু মুছে নিচ্ছি। উপরের দিকেরটা হচ্ছে তাহলে 2, ওটা হচ্ছে বৃত্তাকার, তার মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এবং বাইরেরটা হচ্ছে r1 স্কোয়ার, আর ভিতরেরটা হচ্ছে পাই r2 স্কোয়ার। এই দুটো বিয়োগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে ওই রিং মতো জায়গাটা। আর এইটা দেখো উপরে যদি থাকে নিচেও থাকবে, তাহলে এটা দুবার হবে যোগ। তাহলে এই যে পুরো জিনিসটা করলাম, এইটা বেরোলো পাইপটার সমপ্রতলের ক্ষেত্রফল। এটা কিন্তু কোনো ফর্মুলা আমরা করিনি, আমরা বানিয়ে নিয়ে করলাম। আমি তোমাদেরকে যখন ইন্ট্রোডাকশন করেছিলাম তখন বলেছিলাম যে একটা ফর্মুলা আছে সেটা খুব টাফ, তো আমরা না করে এটাকে নলেজ ইউজ করে নেবো। তো এই ফর্মুলা দেখো মুখস্থ করা অনেক চাপ, তার থেকে আমার মনে হয় এইভাবে বানিয়ে নেওয়া সুবিধা। দেখো এখানে এই দুটো থেকে আমরা 2 পাই আর এইচ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে r1 প্লাস r2। আর ওই দুটো থেকে আমরা দেখো 2 আর পাইটা কমন নিলে এটা হচ্ছে r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। এবার লক্ষ্য করো আমরা এটা 2 পাই এইচ থাকলো, r1 প্লাস r2 এটা লিখে r1 প্লাস r2, আর এই জায়গাটা যেটা আছে 2 পাই, এইটার মানে আমাদের একটা ফর্মুলা আছে, লক্ষ্য করো r1 প্লাস r2 ইন্টু r1 মাইনাস r2। এটা যদি আমরা দেখো এই দুটো থেকে 2 পাই আর r1 প্লাস r2 কমন নিই, তাহলে এইটা থেকে পড়ে থাকবে দেখো একটা h, আর ওইটা থেকে পড়ে থাকবে দেখো r1 মাইনাস r2, এইরকম একটা জিনিস পড়ে থাকছে। তো আমরা এইটা এবার এক কাজ করি, ভ্যালুগুলো বসিয়ে দিই। ভ্যালুগুলো বসা যাচ্ছে দেখো 2 পাই মানে হচ্ছে 22/7। আচ্ছা r1 প্লাস r2, লক্ষ্য করো তো এটা r1 এটা r2, তার মানে হচ্ছে দেখো 1.5 প্লাস 1.3 প্লাস 1.3। আচ্ছা ইন্টু এইচ মানে আমাদের ছিল দেখো এটা 147 প্লাস r1 মাইনাস r2 মানে এইটা মাইনাস এইটা, সো 1.5 মাইনাস 1.3। এটা দেখো সমাধান করলে আমরা পাচ্ছি 2 ইন্টু 22/7 ইন্টু এটা হচ্ছে দেখো আমাদের 2.8, আর এইটা হচ্ছে দেখো এটা বিয়োগ করলে হচ্ছে 0.2, তার মানে এটা যোগ করলে হচ্ছে 147.2। তো এইটা আমরা দেখো কাজ করি, খরচটা নির্ণয় করে ফেলি। তো এইটা হলো মোট জায়গা, তাহলে খরচটা ছিল হচ্ছে প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা। তাহলে আমরা খরচ ইকুয়াল টু লিখছি, অর্থাৎ খরচ ইকুয়াল টু কি হবে এই জায়গাটায়, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু 2.8 ইন্টু 147.2, এইটা ইন্টু কত হবে 2.25। তো আমরা এই গুণটাকে নিচে করে দেখাচ্ছি, দেখো এটাকে সমাধান করব কিভাবে করছি। এটা দেখো 2 উপরে 22 উপরে 2.8 উপরে 147.2 উপরে, আচ্ছা 2.25 উপরে, নিচে একটা 7, আর দেখো ওর দশমিক তলের জন্য 10, এর দশমিক তলের জন্য 10, এর দশমিক তলের জন্য 100। তো এই হলো আমাদের দাঁড়ালো। এখানে এবার কাটাকুটি করবো, দেখো 4 7 28, 4 25 125, এটা হচ্ছে তোমার 8 9। আচ্ছা আর দেখো কাটাকুটি হওয়ার মতো জায়গা আমাদের নেই, তো আমরা শুধু গুণ করলে অ্যান্সার পাবো, আর নিচের 10 গুলো কাটাকুটি করছি না, কারণ পরে আমাদের এটা পয়েন্ট সরাতে সুবিধা হবে। তো উপরের গুলো গুণ হবে কি দেখো 22 ইন্টু 2 মানে 44, 44 ইন্টু 9 করে নিই। তো দেখো আমরা 44 ইন্টু 9 আগে করে নিচ্ছি, 44 ইন্টু 9 মানে 4 9 36 6 হাতে হলো 3, 4 9 36 3 39। আর এর সঙ্গে আমরা দেখো 147 মানে 1472 গুণ করবো, তাহলে 1472 কে 3 9 6 দিয়ে গুণ। চলো গুণ করা যাক, 6 দুগুণে 12 2 হাতে রইল 1, 5 6 7 42 একে 43 3 হাতে রইল 4, 4 6 24 4 28 8 হাতে রইল 2, 6 কে 6 দিয়ে 8, 9 দুগুণে 18 8 হাতে রইল 1, 7 9 63 একে 64 4 হাতে রইল 6, 4 9 36 আর 6 হচ্ছে 42 2 হাতে রইল 4, 9 9 4 13। আচ্ছা 3 দুগুণে 6 3 7 21 1 হাতে রইল 2, 3 4 12 দিয়ে 14 4 হাতে রইল 1, 3 একে 4, 2 8 3 11 1 হাতে রইল 1, 6 কে 7 4 11 8 19 9 হাতে রইল 1, 8 দিয়ে 10 11 12 2 হাতে রইল 1, 5 3 8 5। এবং দশমিকটা দেখো এর
নিচে, আচ্ছা আমরা সংখ্যাটাকে লিখে নিচ্ছি। এটার অ্যান্সার বেরোলো যেটা, সেটা হচ্ছে 58291 বাই, দেখো দুটো 10 গুণ করা আছে মানে 100, তো দশমিকটা সরালে হচ্ছে দেখো 5829.12। তো এত, এটা কি বেরোবে টাকা। তো দেখো তোমরা শেষ লাইনে অ্যান্সার লিখবে যে এই পাইপটির রং করতে খরচ হবে ওই 5829.12 টাকা। এবারে দেখো 14 নম্বর সমস্যা। 14 নম্বর সমস্যা আছে, একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক ছবিটা হবে আগের অঙ্কের মতো, ফাঁপা চোঙ মানে ভিতরটা ফাঁপা আছে এবং অন্তর্ব্যাস বহিঃব্যাস আছে। লক্ষ্য করো কি কি দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে 2.8 মিটার, তার মানে এইটা হয়ে গেল 2.8 মিটার। ওকে, এর সঙ্গে আর কি আছে দেখো, এর সঙ্গে আছে অন্তঃব্যাসের দৈর্ঘ্য দিয়েছে। অন্তঃব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 4.6, মানে এইটা হচ্ছে 4.6 এবং এককটা আছে লক্ষ্য করো ডেসিমিটারে আছে, তার মানে এককগুলো আলাদা আছে, এটাও একটা বিষয়। আচ্ছা, বহিঃব্যাসের দৈর্ঘ্যটা জানতে চাইছে এবং চোঙটিতে কত লোহা আছে অর্থাৎ চোঙটির আয়তন দিয়ে দিয়েছে। তো আমরা এক কাজ করি, যেগুলো দেওয়া আছে যেগুলো নেই লিখে নিই। তো প্রদত্ত চোঙটির অন্তঃব্যাস সমান 4.6 ডেসিমিটার। এইটা হলো ডেসিমিটারে এবং দেখো আয়তনটাও দেওয়া আছে ডেসিমিটারে। তাহলে আমরা এক কাজ করব, ওই উচ্চতা যখন করবো ওটাকে চেঞ্জ করবো, এটা থাক। তো অন্তঃব্যাস যদি এটা হয় তাহলে অন্তঃব্যাসার্ধ লাগবে আমাদের। অন্তঃব্যাসার্ধ হচ্ছে 4.6/2, তার মানে হচ্ছে 2.3 ডেসিমিটার। এবার লাগবে ওর উচ্চতা এবং এটাকে আমরা এক কাজ করি আর বলে দিই। আচ্ছা অন্তত তাহলে R2 বলে দিই। আচ্ছা এবার চলে আসি উচ্চতা বা দৈর্ঘ্য। H ইকুয়াল টু দেওয়া ছিল দেখো 2.8 মিটার। তো মিটারটাকে আমরা ডেসিমিটার করে নিই, মিটার থেকে ডেসিমিটার করলে এটা হবে শুধু 10 দ্বিগুণ মানে 28 ডেসিমিটার। আর দেখো বহিঃব্যাসার্ধটা ধরি বহিঃব্যাসার্ধ সমান 8 ডেসিমিটার। এবার আমাদের আয়তন নির্ণয় করতে পারবো এবং যে আয়তনটা দেখো ওর যে যতটা লোহা লেগেছে বলেছে তার সঙ্গে সমান হবে। তো দেখো আয়তন সমান, আমরা কিন্তু এর একটা সূত্র করিয়েছিলাম, ওখানে লেখা নেই, আগের দিনে করিয়েছিলাম। তো দেখো কিভাবে করব, আয়তন সমান আমরা করবো প্রথমে মনে করবো বড় চোঙটার আয়তন। বড় চোঙটার আয়তন পাই আর, আচ্ছা এটা R1 স্কোয়ার H, এটা হলো বড় চোঙটা, মাইনাস তা থেকে ছোট চোঙটা বাদ দিয়ে দেবো, পাই R2 স্কোয়ার H, এত ঘন ডেসিমিটার। তো দেখো এখান থেকে পাই আর H যদি কমন নিয়ে নিই তাহলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ঘন ডেসিমিটার। ভ্যালু গুলো বসাবো এবং তার সঙ্গে সঙ্গে দেখো আয়তনটাও দিয়ে দিয়েছে 84.48। তাহলে আমরা এদিকে আয়তনটাও বসাই 84.48। তো 84.48 ইকুয়াল টু পাইটা থাক 22/7, H-টা দেখো আমাদের ছিল 28 এবং এর সঙ্গে দেখো হবে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। R1টা R1ই থাকবে আর R2 স্কোয়ার মানে হচ্ছে দেখো 2.3 স্কোয়ার। এটা সমাধান করবো। দেখো সমাধান করার জন্য ওই জিনিসটা রেখে দিচ্ছি, R1 স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার। আর এদিকে যেগুলো থাকলো দেখো 84.48, 7টা এদিকে উপরে চলে গেল, 22টা নিচে এলো, 28টা নিচে এলো। সমাধান করার জন্য দেখো দশমিক তুলছি, নিচে আমাদের 100 এলো। আচ্ছা 7, 4 7 28, 4 দিয়ে এটা কেটে দিই, 4 2 8, 1 1 2। আচ্ছা আমরা 2 দিয়ে 11, 2 দিয়ে হচ্ছে 2 1 2 0, 5 2 10 এবং 6। তো এবার দেখো 11 দিয়ে এটা কাটাকুটি হবে কি 99। হ্যাঁ দেখো 11 দিয়ে কাটাকুটি হয়ে যাবে 9 11 99, 6 11 66। আচ্ছা এটা দেখো আমরা করছি না, এটাকে আমরা সুবিধা হবে আমাদের হচ্ছে R1 স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইকুয়াল, এটা দেখো আমাদের দেখতে হচ্ছে 0.96, নিচে 100 ছিল মানে এটা দশমিক চলে গেল। এবার দেখো এটাকে আমরা সমাধান করবো, তাহলে 2.3 স্কোয়ারটা একটু নির্ণয় করে নিতে হবে। দেখো 2.3 মানে 23 কে 23 দিয়ে গুণ, 3 3 কে 9, 3 2 6, 3 2 6 4, 9 6 2 6 6 12 দিয়ে হাতে হলো 1 5, 529। তো দেখো আমরা এটাকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে R1 স্কোয়ার
-529 আর দশমিকটা এখানে চলে এলো 5.29 0.96। এটা যদি যোগ করি ওদিকে পাঠিয়ে, তাহলে দেখো r1 স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি, এটা দিকে যোগ হচ্ছে, তার মানে এর সঙ্গে 0.96 যোগ। তো দেখো 9 6 15 5 হাতে হলো 1, 9 কে 10 2 12 2 হাতে হলো 1 6 625 এবং দশমিক মানে হচ্ছে 6.25। তাহলে এটা যদি আমরা করি r1 নির্ণয় করি, তাহলে বর্গমূল এটা হয় কত 25 এর, তাহলে 25 আর এখানে দশমিক 2.5, এককটা হলো আমাদের ডেসিমিটার। আচ্ছা কি জানতে চাইছিল, দেখো জানতে চাইছিল যে চৌংটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি, বহিঃব্যাস জানতে চাইছিল, এটা হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত হবে, তাহলে ব্যাস সমান হয়ে যাবে 2 গুণিতক r, মানে 2 গুণিতক 2.5, তার মানে হলো 5 ডেসিমিটার। তো লাস্ট লাইনে তোমরা অ্যান্সার লিখবে চৌংটির বহিঃব্যাসের দৈর্ঘ্য হলো 5 ডেসিমিটার। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 8 এর মোট 4টি সমস্যার সমাধান দেখলাম। যদি তোমাদের এই সমস্যাগুলো বুঝতে অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সিলেক্ট করে রেখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিওয়ে, যেখানে আমরা আর যে কটা সমস্যা বাকি রয়ে গেল সেগুলোর সমাধান নিয়ে ফিরে আসছি। এবং বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্কগুলি শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়।